আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার জন্য এফআইআর করেছে। প্রায় এখন পর্যন্ত 40 জনের অধিককে গ্রেফতার করেছে, প্রায় 21-এর অধিক এফআইআর হয়েছে সারা দেশ জুড়ে এই 3টে রাজ্যে। 1350-এর উপরে মানুষের নামে অভিযোগ করা হয়েছে। তার প্রতিবাদে আর্টিকেল 25-কে ভায়োলেট করছে, সরাসরি আঘাত দিচ্ছে। এই প্রতিবাদে পিরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত জামাতের ডাকে একটা প্রতিবাদ মিছিল ছিল, ধিক্কার মিছিল ছিল। সেই ধিক্কার মিছিলে আমিও পা মিলিয়েছি। সংবিধানকে রক্ষা করতে হবে। একদিকে যেমন মুসলিম সম্প্রদায়ের উপর এটা আঘাত দিচ্ছে, ঠিক তেমনই সত্য কথা সংবিধানের 25 নম্বর আর্টিকেলে এরা ধ্বংস করছে। সংবিধানের 25 নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে যে আপনি ধর্মচারণ কি করবেন সেটা বেছে নেবার আপনাকে ক্ষমতা দিয়েছে। আপনি ধর্মীয় আচার অনুষ্ঠান করবেন তার স্বাধীনতা দিয়েছে, এবং ধর্ম প্রচারেরও স্বাধীনতা দিয়েছে আর্টিকেল 25। সেটাকে এই বিজেপি পরিচালিত সরকারগুলি আক্রমণ করছে। শুধু তাই নয়, তার সাথে সাথে পশ্চিমবাংলায় সংখ্যালঘু দরদি সরকারের নগ্ন চিত্রটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ঈদে মিলাদুন নবীর মজলিসে জলসায় আসার কারণে প্রচুর মানুষের বাড়ির লাইন বিদ্যুতের তার কেটে দিয়েছে, মারধর করেছে, ইভেন বলেছে যে অভিযোগ করলে তোদের বাড়ি বুল্ডোজার গুড়িয়ে দেওয়া হবে। এই পশ্চিমবাংলায় ক্যানিং পূর্বে যেখানকার বিধায়ক নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জি যাকে সার্টিফিকেট দিয়েছে তুই বোমবাদী, সেই শওকত মোল্লার, তারই প্রতিবাদে আজকে একটা ধিক্কার মিছিল ছিল। প্রচুর মানুষজনের সমাগম হয়েছিল, আমিও সেই মিছিলে পা মিলিয়েছি। আমরা এই মিছিল থেকে একটাই বার্তা দিতে চাই কি রাজ্য সরকারকে, কেন্দ্র সরকারকে, বিভিন্ন রাজ্যের সরকারগুলোকে, যে সংবিধান বহির্ভূত কাজ আপনাদের দ্বারাই কেন হবে? এটা সংবিধান যেখানে ধর্ম কি পালন করব, কোনটা বেছে নেব তার স্বাধীনতা দিয়েছে, ধর্মীয় আচার অনুষ্ঠান করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে, ধর্মের প্রচার করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে। আপনারা কে আই লাভ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার জন্য মামলা দিচ্ছেন, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসে যে ধর্মীয় সবাই গেলে তাদের বিদ্যুতের লাইন কেটে দিচ্ছেন? এটাও বার্তা আমরা দিচ্ছি যে এটা আমরা মেনে নেব না। সংবিধানকে রক্ষার জন্য সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব। আপনি বললেন যে ক্যানিং পূর্ব বিধানসভায় তার কেটে দেওয়া হচ্ছে কারেন্টের, আমরাও ক্যানিং পূর্ব বাসিন্দা, কিন্তু এরকম আমরা শুনেছি, কিন্তু কাউকে আগে এসে অভিযোগ করতে না। অভিযোগ একদম, প্রশ্নটা দারুণ কোশ্চেন আপনি করেছেন। অভিযোগ গুটি কয়েক মানুষ করেছে। এভাবে বলা হচ্ছে যদি অভিযোগ করা হয় এরপরে এসে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙচুর করা হবে। বলা হচ্ছে যদি এরপরে কেউ অভিযোগ করে এই বিষয়টাতে তাহলে তাকে এখানে থাকতে দেওয়া হবে না। সেই জন্য তারা নিঃশব্দে অত্যাচারকে স্বীকার করে নিচ্ছে। আপনি অভিযোগের কপি আমার কাছে আছে, চাইলে আপনাকে দিয়ে দেবো। শুধু তাই নয়, ইলেকট্রিক দপ্তরে ফোন করছে, সেখান থেকে বলা হচ্ছে ওই নটোরিয়াস ক্রিমিনালটার নাম নিয়ে বলছে ওনার সাথে যোগাযোগ করুন, তাহলে সমাধান হয়ে যাবে। মানে এটা কি? হ্যাঁ, দপ্তরে সে করলে কটা আমাদের কাছে আছে। কিন্তু আমরা এটাকে পাবলিশ এই জন্যই করছি না, ওই বেচারি যে ইলেকট্রিক দপ্তরে যিনি কাজ করেন তার জানলে টান হয়ে যাবে। কিন্তু এই ধরনের রেকর্ড আমাদের কাছে আছে, অভিযোগ দায়ের করেছি আমরা, সেটাও আমাদের কাছে আছে পুরো। তিনি তো অসাংবিধানিক কাজ করছেন একদম। তার ঊর্ধ্বতন অফিসারকে আমরা জানাবো, আমরা সিস্টেমেটিক এটা যাচ্ছি, তার ঊর্ধ্বতন অফিসারকে জানাবো। কিন্তু তার ডিটেলস, তার ডেজিগনেশন, তার নাম যদি আমরা পাবলিশ করে দিই হয়তো তার উপরে চাপ দিতে পারে। যে কজন অভিযোগ করেছেন বলছেন, সে কজন আমাদের সামনে এসে বলুক। আমরা দেখুন, সবাই অবশ্যই কিছু কিছু মানুষ বলবে। দেখুন, আমি আবারও বলছি, মানুষকে এই ধরনের এটা আপনি একটা পার্ট, আর একটা পার্ট ভাবুন যে মানুষকে কোন জায়গায় দাঁড় করিয়ে রেখেছে, গণতন্ত্রকে কতটা ওখানে হরণ করা হয়েছে, বিপন্ন করা হয়েছে, মানুষের বাড়ির বিদ্যুতের তার কেটে দিয়েছে, ঘরের তালা মেরে দিয়েছে। তারা সামনে এসে মিডিয়ার সামনে বলতে সাহস পাচ্ছে না, কারণ আপনার সামনে তো বলবে, আপনি তো ভিউজ পেয়ে যাবেন এটা কথাটাকে শুনিয়ে, কিন্তু পরবর্তীতে তার নিরাপত্তাটা কে দেবে? যদিও না, আমি প্রসঙ্গক্রমে বলছি, আমি আপনাকে অপমান করছি না, আমি বলছি যেটা আমি বললাম অমুকের নামের বাড়ির তার কেটেছে, আমি তো এখান থেকে বলে দিলাম। তারপরে পরবর্তীতে যে আক্রমণটা নেবে আসবে, ওরা করে, সেটা কি আমরা সামলাতে পারবো? মানে আপনি কি, সেই জন্য অনেক ক্ষেত্রে অভিযোগটা দায়ের করছে, অভিযোগের কপি আপনাকে আমি পৌঁছে দেবো, এবং আমি অনুরোধ করবো তার নাম্বারও আপনাকে দেবো, যাতে আপনি তাদের সাথে যোগাযোগ করে একটা খবর আপনারা করাতে পারেন। আমি ব্যক্তিগত বলছি, আপনাকে আমি দিয়ে দেবো ডিটেলস। দেখুন, বিভিন্ন সময় বিভিন্নভাবে হবে, সেটা আমাদের পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত জামাতের ডাকে হয়েছেন, তিনি সর্বেসর্বা, তিনি যেখানে ডাকবেন আমাদেরকে সেখানে যেতে হবে। আপনি যার নাম বললেন যে ক্যানিংপুরের বিধায়ক, তিনি তো এখন সরাসরি ফুলপুরের উপরে উন্নি তুলছেন যে ফুলপুরা শরীফের ভক্তমন্দিরা, আমাদের যে ক্যানিংপুরে যে ভক্তমন্দিরা যা বন্ধ করে দিয়েছে, এবং ফুলপুরা শরীফের এবং আপনাদের দুজনকে লক্ষ্য করে আপনাদের চাচাকেও কিন্তু জড়াচ্ছে, কি বলবেন? এই জবাব আমাদের সিনিয়র চাচাজান দিচ্ছে তো।
সহ্য করুক না। দক্ষিণ 90% মানুষ নাকি ফুরফুরা শরীফে আসছে না। ওর কথাই কে সে কে, তার বাড়ি কোথায়, ক্যানিং পূর্বের বিধায়ক, তার নেত্রীকে জিজ্ঞাসা করুন। ফুরফুরা শরীফ না থাকলে ক্ষমতায় আসতে পারতো? ফুরফুরা শরীফের সাথে লেগেছে, তৃণমূল ফুরফুরা শরীফের সাথে লেগেছে, ফুরফুরা শরীফ এবার জবাব দেবে তৃণমূলকে। কিছু আলেম বক্তা বলছেন যে কাউকে কাফের কাউকে মুনাফিক বলা যায় না, সেই জায়গায় আমি একটা কথা বলবো, আমি এই বিষয়ে ধর্মীয় বিষয় আমি বিতর্কে জড়াবো না। আমি মুফতি সাহেব নয়, আমি আলেম নয়, টাইটেল প্লাস আলেম নয়। আমি একটা কথা বলবো, যারা ওই কথা বলছেন তারা শরিয়াত সম্পর্কে সম্পূর্ণরূপে পড়াশোনা করেনি। শরিয়াত, কোরআন, হাদিসকে ইজমা কেয়াস সম্পর্কে তাদের পূর্ণ ধারণা নাই। আমি কাউকে অপমান করছি না, আমি এতটুকু বলতে পারি। এর বাইরে এর পরেরটা প্রিজাদা আব্বাস সিদ্দিকী আছেন, যারা আলেমুল আমার আছে, জবাব দেবে। ওর বাদে অন্য কোশ্চেন করো তো, আমার টাইম নেই। ওসব বলো, মমতা ব্যানার্জি নিয়ে কথা বলো, মোদি নিয়ে কথা বলো, কথা হবে। ওসব সময় নেই। চুনোপুটিদের বিরুদ্ধে কি কথা বলবো, সময় আমি নষ্ট করবো না ভাই। হুগলিতে বিশ্ব ইজতেমা হচ্ছে, অনেক লোকের সমাবেশ, আপনাদের কি? আমি প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে যেটা হোক শান্তির সাথে সুষ্ঠুর সাথে হোক, এটা কামনা করবো। রাজ্য সরকার থেকে কোনোরকম সেটা তো সরকার বলতে পারবে, সরকারের সাথে তারা কি যোগাযোগ করেছে বলতে পারবে। আমরা দেখেছি ইতিপূর্বে ফুরফুরা শরীফের ক্ষেত্রে বা বৈষম্য হয়েছে, হ্যাঁ, সেটা সরকার বলতে পারবে। রাজ্যে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে, যেগুলো আপনি ছোট ছোট বললেন, আপনি একজন বিধায়ক, আইন মেকার, বিধানসভার সদস্য, তো আপনি যখন বিধানসভায় বক্তব্য দেন, এইসব কথাগুলো আলোকপাত করা হয়? 100 বার করি। আপনারা বিধানসভা টিভির দাবি করুন না, বিধানসভায় লাইভ চলবে। মব লিঞ্চিং, বোরখা নিয়ে সমস্যা, শাখাপালা নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় না, হ্যান ত্যান, আদিবাসী হওয়ার জন্য অপরাধে জাতিবিদ্বেষের গণ্ড বিদ্বেষের শিকার, আরটিআই করতে গেলে তার ধর্মীয় পরিচয়, তার টোটাল ডকুমেন্টস, যেগুলো আরটিআই অ্যাক্টের বাইরে যে ডকুমেন্টস চাওয়া হয়, কি বিষয় আমি বলিনি। আর ভাঙড়ের উন্নয়ন নিয়ে, সবটাই রাজ্যের মানুষকে অগ্রগতির জন্য। এগুলো আপনারা তো সমস্যা হচ্ছে লাইভ টিভি নাই, ফলে কি বলছি না বলছি পরে বই আকারে বার হয়। বই 4 বছর 5 বছর পরে হয়তো হাতে পাবেন, ততক্ষণ পিরিয়ড শেষ হয়ে যাবে। নিরাপদবাবু কবে বিধানসভায় দাঁড়িয়ে ওই সন্দেশখালীর ওই রাহাজানির কথাগুলো বলেছিল, এখন বইয়ে সেটা পাওয়া যাচ্ছে। ভাইজান, আমরা দেখেছি এই যে দুর্গাপুজো উৎসবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলতে দীঘাতে জগন্নাথ ধাম হয়েছে এবং দুর্গা মন্দির বলবে। যেহেতু সংখ্যালঘু 30% ভোট নিয়ে তিনি ক্ষমতায় আছেন, মসজিদের আপনারা দাবি করছেন না? আমি একটা কথা বলি, 2024-25 অর্থবর্ষে 14 থেকে 16 কোটি টাকা বরাদ্দ হয়েছিল সংখ্যালঘুদের একটা কালচারাল সেন্টার করার জন্য। একটা অর্থবর্ষ শেষ হয়ে গেছে, এখন তার অবস্থানটা কোথায় জিজ্ঞাসা করুন তো, কালচারাল সেন্টার কোথায়? আর একটা কথা বলি, সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয়। সরকারের কাজ হচ্ছে মন্দির মসজিদে যারা যাবে তাদের নিরাপত্তা দেওয়া, তারা আর্থিকভাবে যাতে স্বাবলম্বী হয় তার ব্যবস্থা করা, সরকারি স্বাস্থ্যকেন্দ্রের মান উন্নয়ন করা, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন করা, গণপরিবহনের মতো ব্যবস্থাকে সচল রাখা, এক কথায় মানুষের আর্থসামাজিকভাবে কীভাবে অগ্রগতি হয় সেটা দেখা। সুতরাং মন্দির করে দিয়েছে বলে সরকারকে একটা মসজিদ করে দিতে হবে, মন্দির করাটাই তো সরকার তার গাইডলাইনের বাইরে গিয়ে করেছে। যেটা কেন্দ্রের বিজেপি সরকার করেনি, সেটা মোদী সরকার দেখিয়ে। আপনারা জানেন রাম মন্দির তৈরি হয়েছে বাবরি মসজিদকে শহীদ করে তার উপরে, কিন্তু সরকার কিন্তু সরাসরি সেখানে টাকা দেয়নি, ঘুরপথে দিয়েছে, প্রশ্ন থাকতে পারে। কিন্তু এখানে দেখুন আপনি জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে আপনি দেখুন, জগন্নাথ ধাম যেটা বলছে সরাসরি সরকার দিচ্ছে।